আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সরকারেরই কোনো কোনো কর্মকাণ্ড অথবা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কারো কারো কথাবার্তায় বা আচরণে এই প্রশ্নটি মাঝে মধ্যেই আমাদের সামনে খুবই গুরুত্বের সঙ্গে উঠে আসে যে সরকার আসলে আওয়ামী লীগ নিয়ে কি ভাবছে, কি করতে চায়। এখনো পর্যন্ত সরকার সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে, নাকি সিদ্ধান্ত আসলে নিয়ে রাখা হয়েছে, সেটি নিয়ে এখন কেবল টম অ্যান্ড জেরির খেলা। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দিবে আদালত, এমন একটি মন্তব্য গত কয়েকদিন আগে করলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তো তখন অনেকেরই মাথায় আসছিল না যে এখানে আসলে আদালতের প্রসঙ্গ কিভাবে আসছে এই মুহূর্তে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে তো আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ কোনো রিট করেনি, অথবা সরকারও আদালতে দ্বারস্থ হয়নি এই বিষয় নিয়ে। তাহলে কিভাবে সিদ্ধান্ত আসবে? নাকি আদালত নিজের স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিবে, কোনো রুল জারি করবে? পরবর্তীতে এসে আবার আমরা দেখলাম যে মঙ্গলবার সেই একই ব্যক্তি ডাক্তার জাহেদ সাহেব সে বিষয়ে আরেকটু খোলাসা করে সাংবাদিকের সামনে কথা বললেন। কিন্তু যে কথা তিনি বললেন তাতে কি স্পষ্ট কোনো মেসেজ পাওয়া যায় আগামীর রাজনীতি নিয়ে? তিনি কি বললেন? তিনি বলছেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে, একটু অপেক্ষা করুন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে, বিচারে দেখা যাবে তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা। আবারও বলছি, এটি আদালতের এখতিয়ার, বিচারক সপক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে বিশ্লেষণ পরে আসছে, তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি। মানে আমাদের এই জাতির কি দুর্ভাগ্য, এখন আমাদেরকে তুলনা করতে হয় আওয়ামী লীগ এবং যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতের মধ্যে। মানে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে কেন জামাতের বিচার করা হয় না, কেন আওয়ামী লীগের বিচার করা হচ্ছে, এই প্রশ্ন এখন উঠেছে। এই প্রশ্ন এখন বাধ্য অনেক করতে হচ্ছে। আর এই যে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন, সেটির এটি একটি অংশ যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে নামিয়ে আনা হবে খুব কৌশলে স্বাধীনতা বিরোধী শক্তির এক কাতারে। আওয়ামী লীগের শাসনের সময়গুলোতে অবশ্য অনেক ধরনের ভুল আছে, অনেক ধরনের অপকর্ম আছে, অন্যায় আছে, লুটতরাজ আছে, কিন্তু তাই বলে জামায়াতের সঙ্গে নামিয়ে আনা এখন বাধ্য হয়ে সে প্রশ্ন উঠছে, এবং এটাই তারা চেয়েছিল। এখন জাহেদ সাহেব কেন এই কথা বলছেন? অনেকে মনে করতে পারেন যে জাহেদ সাহেবের দরদটা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি একটু উতলে উঠেছে। তারা যে মাঝে মধ্যে নানান ধরনের কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি থেকে তাদেরকে আটক করা হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে। তো তিনি শুভাকাঙ্ক্ষী হয়ে নেতা কর্মীদের, আওয়ামী লীগ নেতা কর্মীদের অস্থির হতে বারণ করছেন, অপেক্ষা করতে বলছেন। তিনি সম্ভবত মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে খুব শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আদালতের মাধ্যমে। যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে বা অভিযুক্ত করে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হতে চলেছে, এখন তদন্ত পর্যায়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাধ্যমে। সেই জায়গা থেকে এই কথা বলা হচ্ছে, নাকি তিনি এমনটা মনে করার চেষ্টা করে এই কথা বলছেন অপেক্ষা করতে যে আওয়ামী লীগ যে কোনো সময় ভীষণ আকারের অনমূর্তি ধারণ করতে পারে, দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তুলতে পারে। এই জন্য আগে থেকে সরকারের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া, না না তোমরা থামো, তোমাদের বিষয়ে একটা ব্যবস্থা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, যেটাই হোক না কেন, ডাক্তার জাহেদ সাহেবের উপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা
কতটুকু আস্থা রাখবে, তার কথায় কতখানি গুরুত্ব দিবে। প্রথমত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছিলেন। তারা আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের কারো কেউ কিছু করতে পারবে না, বিএনপি আপনাদের পাশে থাকবে, এই ধরনের কথাবার্তা তো বলেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমকে তো আরো অনেকের চেয়ে কয়েক ধাপ এগিয়ে গিয়ে প্রায় মায়াকান্না করে ফেললেন। তিনি কি বললেন, একটি নির্বাচনী সভায়, সম্ভবত তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে, তার কথাগুলো আমি হুবহু কোট করছি। তিনি বলছিলেন নৌকার যিনি কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আর আমাদেরও বিপদে ফেলে গেছেন। কি ধরনের বিপদ? তিনি বলছেন শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। বুঝুন অবস্থা, কি সম্মান প্রদর্শন করে কথা বলা হচ্ছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরা ভাবছিলেন বিএনপি ক্ষমতা এলে সত্যি সত্যি তাদের দলের রাজনৈতিক কার্যক্রমের উপর দেওয়া যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া হবে, তাদেরকে মামলা মোকদ্দমা করতে হবে না, এলাকা ছাড়া হয়ে থাকতে হবে না, তারা এলাকা ফিরে যেতে পারবে, পরিবার পরিজনের সাথে একসাথে থাকতে পারবে। কিন্তু ফল হলো কি উল্টোটা। সন্ত্রাসবিরোধী আইনে যে ধারায় ডক্টর ইউনূস আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল, সেই ধারাটি আইনে পাশ করে ফেলা হলো নতুন সংসদের প্রথম অধিবেশনেই। তারপর কি হলো? বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীরা আক্রমণের মুখে পড়তে লাগলেন। একেবারে খুব ইনিশিয়াল স্টেজে সরকার ক্ষমতা আসার পরে কয়েকটি জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছিল, কিন্তু তারপর পরই আমরা দৃশ্যপটগুলো পাল্টে যেতে দেখলাম। আক্রমণের মুখে পড়তে লাগলো আওয়ামী লীগ নেতা কর্মীরা, তাদের নামে নতুন নতুন মামলা হতে লাগলো, নতুন নতুন করে আরো অনেককে কারাগারে যেতে হলো, আর কেউ কেউ জামিনও পেয়েছে, যেটা সত্য কথা। কিন্তু টোটাল সিনারিওটা কি? এখনো তো তারা এক অর্থে নিষিদ্ধ অবস্থায় রয়েছে। উল্টো সংগঠনের বিচার করা হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা তারও তো একটা ছিল যে না, ফর দ্য টাইম বিং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, একটা পর্যায়ে এগুলো উইথড্র করা হবে। দলের বিচার করার জন্য ট্রাইব্যুনালে যাওয়া হলো, যাওয়ার প্রস্তুতি চলছে। আর ডাক্তার জাহেদ ব্যক্তি পর্যায় থেকে তার কথাটাও কতটুকু গুরুত্ব দিতে হবে। তিনি নিজেই তো মনে করেন যে আওয়ামী লীগ শুধু স্বৈরাচার নয়, আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্ট নয়, আওয়ামী লীগ পুরোপুরি একটা ডাকাতের দল, আওয়ামী লীগ মাফিয়া। তাহলে এই ডাক্তার সাহেব আমাদের তথ্য বিষয়ক উপদেষ্টা অপেক্ষা করতে বললেন ঠান্ডা রাখার জন্য। আবার স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে 2-1 মাসের মধ্যে, এবং এগুলো করে একটা ঠান্ডা অবস্থায় রাখা। যদি ঠান্ডা অবস্থায় রাখতে পারে আমরা ওয়েলকাম জানাই। আওয়ামী লীগ কি করবে সে আওয়ামী লীগের সিদ্ধান্ত। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এভাবে সত্যি সত্যি কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশের রাজনীতিকে, তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের কারোর জন্য কারোর প্রতি দরদ দেখিয়ে লাভ নেই। বাস্তবতার জায়গা থেকে যে বিচার বিশ্লেষণগুলো করতে হচ্ছে, বিএনপি কতটা নিরাপদ, বিএনপি যে আওয়ামী লীগকে চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভয় পাচ্ছে যে ক্ষমতার ভাগিদার হয়ে যেতে পারে, যে কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতে পারে, তাদের রাজনীতি করতে দিলে, এই ভয় তো। কিন্তু জামাত, বিএনপি এখন বুঝতে পারছে না, আমি বারবার একটা কথা বলি, তারা যে খেলাটি খেলছে সেটি তাদের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে। সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি যেভাবে এক ধরনের রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে শক্তিশালী হয়ে উঠছে, যে শক্তিশালীটা আওয়ামী লীগ করেছিল, এটাও সত্য কথা, আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, ঠিক এখনো তাই চলছে। এর মধ্য দিয়ে যেমন একটি ডক্টর ইউনূসের একটি জঙ্গিবাদী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, আবারও তাই হতে যাচ্ছে। এবং বিএনপি তার রাজনৈতিক ভবিষ্যৎটা
কতটুকু বুঝতে পারছে আমরা জানি না। ক্ষমতায় এলে, ক্ষমতায় থাকলে অন্ধ হয়ে যায় সবাই, সেটি আবার আমরা প্রত্যক্ষ করছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। উত্তরপ্রদেশের যোগীরাজকে কি টেক্কা মারলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? প্রশ্নটা যদি খোদ শুভেন্দু অধিকারীকে করা হয়, আমি নিশ্চিত তিনি সঙ্গে সঙ্গে লম্বা জিভ কাটবেন, বলবেন আপনার কি মাথা খারাপ হলো? যোগীজি হলেন ভগীরথ, তিনি হিন্দুত্বের গঙ্গা, সুশাসনের গঙ্গা এনেছেন উত্তরপ্রদেশে। আমি তো তার পথ ধরে এগোচ্ছি এইমাত্র, আমি তার শিষ্য। কিন্তু কথাটা হলো, শিষ্য কখনো কখনো আবার গুরুকে ছাড়িয়ে যায়। ওই যে বলে না, গুরু মারা বিদ্যে, সেই রকমই শুভেন্দুর ক্ষেত্রে তেমনটা হয়েছে কিনা সেই আলোচনা যত না পশ্চিমবঙ্গে, তার চেয়ে ঢের বেশি আলোচনা চলছে পশ্চিমবঙ্গের বাইরে, ভারতের অন্য রাজ্যে। যেভাবে টি-20 ম্যাচের ব্যাটিং মেজাজে একের পর এক ছক্কা হাঁকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, তাতে কিন্তু সারা ভারত জুড়ে হই হই পড়ে গেছে। অথচ চ্যালেঞ্জ কিন্তু কম ছিল না। রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে রাজাবাজারে আগুন জ্বলেছিল, সে আগুন বাড়তে পারেনি। বুলডোজার চালাবার বিরুদ্ধে ক্ষেপে উঠেছিল পাক সার্কাস, সেই ক্ষেপামি কড়া হাতে রুখেছিল নতুন সরকার। এরপর হুমায়ুন কবির মুসলমানদের খেপিয়ে রাজনীতি করতে গিয়েছিলেন, তার গলাবাজিও থামিয়ে দিয়েছে নতুন সরকার। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এনেছেন গুন্ডা দমন বিল। শাহজাহান, শওকত, জাহাঙ্গীর সবার বিষ দাঁত ভেঙে গেছে। দেখুন, ভালো গৃহিণী তিনি যিনি রাঁধেন ভালো, আবার চুল বাঁধতেও ভুলে যান না। একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি রাখার পথে এগিয়েছে নতুন সরকার। সব কথা বলার অবকাশ নেই এখানে, সেটা বলবো না, আমার বলার উদ্দেশ্য সেটা নয়। এখানে আলোচনা করব একটা বিশেষ বিষয় নিয়ে, লক্ষ্মীর ভান্ডার তুলে দিয়ে তার জায়গায় অন্নপূর্ণা যোজনা নিয়ে আসা, এবং এই যোজনার মাধ্যমে সরকার যে যুগান্তকারী কিছু ব্যবস্থা নিয়েছেন ভবিষ্যতের দিকে তাকিয়ে, সেই বিষয়টি নিয়ে এখানে কথা বলবো। অন্নপূর্ণা যোজনা নিয়ে চারদিকে বিপুল সমালোচনা, এটা স্বাভাবিক। অন্নপূর্ণায় যারা আবেদন করেছেন তাদের সংখ্যা ধরুন যদি 100 ধরা হয়, তবে আমার কাছে যা খবর তাতে অন্তত 80 থেকে 85 জন অন্নপূর্ণার সুবিধা পেয়েছেন, 15 থেকে 20 জন পাননি। এদের মধ্যে অন্তত 5 জন জানতেন তারা পাবেন না, তবু অ্যাপ্লাই করেছিলেন। কেন? যদি পাওয়া যায়, ভুল করেও যদি শিখে ছেড়ে বিড়ালের ভাগ্যে, এই আশায়। নাম বাদ যাওয়ায় তারা যে খুব ক্ষুব্ধ তা নয়, খুব বড় জোর 10-12 জনের। তারা যোগ্য হওয়া সত্ত্বেও পাননি সুবিধে, নানান কারণে এরাই ক্ষোভ প্রকাশ করছেন। আর এদের কথাই বেশি শোনা যাচ্ছে এই কারণে যে যারা সুবিধা পেয়েছেন সঙ্গত কারণেই তারা রাস্তায় নেমে চিৎকার করছেন না। ফলে শোনা যাচ্ছে যারা নিজেদেরকে যোগ্য ভাবেন অথচ বঞ্চিত হয়েছেন তাদের কথা। আশার কথা এটাই যে তাদের কেসগুলো নতুন করে বিবেচনা করবে সরকার। আশা করা যায় ক্ষুব্ধদের সংখ্যা অচিরে কম হয়ে আসবে। যদিও সমালোচকদের মুখ যে বন্ধ হবে এমনটা নয়, সেটা চলতেই থাকবে। কিন্তু দেশ জুড়ে শুভেন্দু সরকারের যে ধন্যি হচ্ছে এখন, তার অন্যতম কারণ আবার এই অন্নপূর্ণা যোজনা। কি রকম? এই অন্নপূর্ণা যোজনায় সরকার যে নির্দেশিকা জারি করেছে, অর্থাৎ কারা পাবেন কারা পাবেন না, সেই বিষয়টা নিয়ে এখনকার আলোচনা আমরা করব। এই বিষয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা, এই উত্তরণে সরকারের মূল বিবেচ্য ছিল কল্যাণমূলক সামাজিক প্রকল্পের সেই দিকে নজর রেখে। এটা চলবে, কিন্তু চলবে যোগ্যতার ভিত্তিতে। কারণ সরকারি স্কিম মানেই পশ্চিমবঙ্গে অন্তত হয়ে গেছে দান ছত্র। এই মুহূর্তে আমি মুম্বাইতে আছি, মুম্বাইতেও এখানেও যে লাডলে বহেনা যোজনা যেটা হচ্ছে, সেখানে কিন্তু
এই এতটা কড়াকড়ি নেই। এখানে মোটামুটি যাদের বাড়ি গাড়ি, এমনকি গাড়ি করে যারা ঘোরাঘুরি করেন, সেই সব বাড়ির মহিলারাও পর্যন্ত ফ্রিতে যতটুকু পাওয়া যায় তা নেয়ার জন্য তারা এখানে ব্যস্ত এবং নামও লিখিয়েছেন, টাকাও পাচ্ছেন। সেই টাকায় হয়তো তাদের একদিনের ওই বিউটি পার্লারের খরচটা ওঠে না, তা সত্ত্বেও তারা নাম লেখাচ্ছেন, পাচ্ছেন। কারণ ওই যে মানুষের একটা ঝোঁক আছে, ফ্রিতে কিছু যদি পাওয়া যায়, যতটুকু পাওয়া যায় ততটুকুই ভালো। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইটা করেনি শুভেন্দু সরকার। তার অনেক কারণ আছে। সরকার কি কেবল এক হাতে ট্যাক্স নেবে আর অন্য হাতে কোনো শর্ত ছাড়াই মাসের শুরুতে ভোটারদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, নাকি এবার সময় এসেছে এই ধারণাকে পুরোপুরি বদলে ফেলার? দেখুন, পশ্চিমবঙ্গের সদ্য গঠিত নতুন সরকার তাদের ফ্ল্যাগশিপ প্রকল্প অন্নপূর্ণা যোজনার হাত ধরে ঠিক এই ধারণার গোড়াতেই আঘাত করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি আপনার সন্তানকে সরকারি নির্দেশিকা মেনে ভ্যাকসিন বা টিকা না দেন, যদি আপনি দুটোর বেশি বিয়ে করেন, কিংবা যদি আপনার সন্তানকে মূলধারার স্কুল থেকে ছাড়িয়ে কিংবা স্কুলে না দিয়ে কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করান, তবে আপনি আর সরকারি ভাতা পাবেন না। এবং চতুর্থত, এটা তো স্বতঃসিদ্ধ, যারা ভারতীয় তারাই কেবল পাবেন এই টাকা, যারা ভারতীয় নন, এখানে অবৈধভাবে আছেন তারা পাবেন না। আজকের ডায়ালগসে, আলোচনায় আমরা কোনো রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে যাব না। আমরা আলোচনা করব ভারতের কল্যাণকামী রাষ্ট্রের এক ঐতিহাসিক প্যারাডাইম শিফট নিয়ে, যাকে অর্থনীতি এবং সমাজ বিজ্ঞানের ভাষায় বলা হয় কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার বা শর্তাধীন জনকল্যাণ। দানছত্র খোলার পুরনো সস্তা রাজনীতি থেকে সরে এসে রাষ্ট্র যে আজ নাগরিকদের কর্তব্যের কথা মনে করাচ্ছে, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এর গুরুত্ব আছে। ভারতের অন্য কোন রাজ্যে কি এই মডেল চলছে? আর এই নতুন নির্দেশিকা কি ভারতের সংবিধানের সাথে লড়াইয়ে আদালতে টিকতে পারবে? কারণ ইতিমধ্যেই ব্যাপারটা, পশ্চিমবঙ্গের ব্যাপারটা আদালতে পৌঁছে গেছে। আমরা এই সবটা বুঝবো অত্যন্ত সহজ ভাষায় আজকের এই স্পেশাল এপিসোডে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে একটু তথ্যগুলো পরিষ্কার করে নেওয়া যাক। আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে প্রতিস্থাপন করে এই নতুন সরকার এনেছে অন্নপূর্ণা যোজনা, যেখানে ভাতার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে মাসিক ৩,০০০ টাকা। কিন্তু টাকা বাড়ার সাথে সাথে আবেদনের ফর্মটি 1 বা 2 পাতার থেকে বেড়ে দাঁড়িয়েছে 11 পাতার এক বিশাল নথিতে, যেখানে আপনার জমি, বাড়ি, গাড়ি থেকে শুরু করে পরিবারের প্রতিটি সদস্যের আধার তথ্য চাওয়া হচ্ছে। কিন্তু বিতর্কটা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর একটা সাম্প্রতিক বয়ানের পর। বলা ভালো, বিতর্কটা আরো বেড়েছে। তিনি 3টি নির্দিষ্ট গাইডলাইন বা শর্তের কথা বলেছেন, 3টি নয় 4টি। প্রথমত, কোনো আবেদনকারী বা তার পরিবারে যদি কেউ 2টির বেশি অর্থাৎ 3 বা তার বেশি বিয়ে করে থাকেন, তবে তারা এই সুবিধার বাইরে চলে যাবেন। দ্বিতীয়ত, আবার বলি কথাটা, কোনো আবেদনকারী বা তার পরিবারের যদি কেউ 2টির বেশি অর্থাৎ 3 বা তার বেশি বিয়ে করে থাকেন, তবে তারা এই সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, বাচ্চাদের বাধ্যতামূলক পোলিও, বিসিজি বা হামের মতো জরুরি প্রতিষেধক টিকা দিতে হবে। আবেদনপত্রের, মানে অন্নপূর্ণা যোজনা আবেদনপত্রের 5 এবং 8 নম্বর পাতায় এর স্পষ্ট ডিক্লারেশন বা ঘোষণা দেওয়ার ব্যবস্থা। এবং তৃতীয়ত, বাচ্চাদের সাধারণ আধুনিক স্কুল বা সরকার অনুমোদিত স্কুল থেকে বার করে নিয়ে বা না দিয়ে কোনো নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যালয়ে, আরো স্পষ্ট করে বললে মাদ্রাসায় পাঠানো যাবে না। আর চতুর্থত বলেছি, ভারতীয় নাগরিকরাই কেবল এগুলো পাবেন। শুনতে কঠোর মনে হলেও প্রশাসনের ভেতরের দর্শনটা কি? সরকার বলছে করদাতাদের টাকা বা পাবলিক ফান্ড কোনো নিঃশর্ত খয়রাতি নয়। আপনি যদি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের ন্যূনতম স্বাস্থ্যনীতি এবং শিক্ষানীতি মেনে না চলেন,
মানে মূলধারার আধুনিক শিক্ষা যদি না মানেন, তবে রাষ্ট্র আপনাকে কেন অর্থনৈতিকভাবে পুরস্কৃত করবে? এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বহু বিবাহ আটকানোই যদি লক্ষ্য হয়, তবে শর্তে একের বেশি বিয়ে না লিখে দুটির বেশি বিয়ে কেন লেখা হলো? কেন একের পরিবর্তে 2 সংখ্যাটিকে বাছা হলো? তাই না? এটা আমার মনেও এসেছিল, যখন আমি প্রথম শুনেছিলাম আমার মনেও এসেছিল প্রশ্নটা। এখানে খেয়াল রাখবেন, 2-এর বেশি স্ত্রী রাখা যাবে না এ কথা বলা হয়নি, বলা হয়েছে 2-এর বেশি বিয়ে করা চলবে না। তার মানেটাই হলো 2-এর বেশি স্ত্রীও রাখা যাবে না, কিন্তু আদতে 1-এর বেশি স্ত্রী থাকবে না, এইটাই মূল লক্ষ্য। তবু কেন একটা বিয়ের কথা বলা হয়নি, কেন 2টো বিয়ের কথা রাখা হলো? এর পেছনে রয়েছে ভারতের সমাজ ব্যবস্থা এবং আইনি জটিলতা। আইনি জটিলতার এক বাস্তবসম্মত মেলবন্ধন করতেই এই ব্যবস্থা করেছে শুভেন্দুর সরকার। আমাদের দেশে কোনো ব্যক্তির প্রথম জীবন সঙ্গীর যদি আকস্মিক মৃত্যু হয় কিংবা আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ হয়, ডাইভোর্স হয়, তবে সমাজ ও আইনে দ্বিতীয়বার বিয়ে করে নতুন করে জীবন শুরু করার অধিকারকে পুরোপুরি স্বীকৃতি দেওয়া হয়। একে বলা হয় পুনর্বিবাহ বা রিম্যারেজ। কিন্তু যদি সরকার নিয়ম করত একটা বিয়ের বেশি করলেই সরকারি সুবিধা বন্ধ, তবে চরম বিপদে পড়তেন সেই সমস্ত অসহায় বা বিধবা মহিলারা যারা পরিস্থিতি বা ভাগ্যের পরিহাসে দ্বিতীয়বার সংসার পাততে বাধ্য হয়েছেন। তাদের বঞ্চিত করা কোনো কল্যাণকামী রাষ্ট্রের কাজ হতে পারে না। কিন্তু লাইনটা টানা হয়েছে 3 নম্বরে গিয়ে। যখনই কেউ তৃতীয় বা চতুর্থ বিয়ে করছেন, তখন সেটি অনেক ক্ষেত্রেই আর সাধারণ পুনর্বিবাহের সামাজিক বা মানবিক বাধ্যবাধকতার মধ্যে পড়ে না, বরং তা এক ধরনের অতি বহু বিবাহের মানে সুপার পলিগ্যামি প্রবণতা তৈরি করে, যা পারিবারিক কাঠামোর ওপর তীব্র চাপ সৃষ্টি করে। সরকার এখানে অত্যন্ত চতুরতার সাথে নাগরিকদের ব্যক্তিগত জীবনের অধিকারকেও কিছুটা স্পেস দিয়েছেন, আবার মাত্রাতিরিক্ত বহু বিবাহের ওপর অর্থনৈতিক হ্রাস টেনে ধরেছেন। আসুন টিকাকরণের বিষয়টিতে। বাচ্চাদের টিকা দেওয়ার প্রমাণ দিতে হবে। কেন এরকম কথা? একটু খেয়াল করলে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোয় মুসলিম রোগীদের ভিড় বেশি। এটা একটা কারণ অর্থনৈতিক হতেই পারে, কিন্তু তার চেয়েও বড় কারণ হচ্ছে অন্য। আপনি দেখবেন পোলিও আক্রান্ত সংখ্যা মুসলমানদের মধ্যে অনেক বেশি। এর অন্যতম বড় কারণ মুসলিম বাবা বা মা সন্তানদের টিকা লাগান না, পোলিওর ড্রপ খাওয়ান না, একটা ভুল বিশ্বাসের জন্য। তারা মানেন, তারা ভাবেন এবং তাদের মধ্যে দৃঢ় বিশ্বাস যে টিকা দিলে সন্তানের প্রজনন ক্ষমতা নাকি কমে যাবে, তাই তারা দেন না। এই ধারণা যে অবৈজ্ঞানিক, সেটা তো বিজ্ঞানের ছাত্ররাই মানবেন, সেটা মুসলিম ডাক্তাররাও মানবেন সে কথা। সুতরাং এইটার জন্যই এই ব্যবস্থাটা করেছে সরকার। এবং মাদ্রাসার ধর্মীয় শিক্ষার প্রসঙ্গে আসে, মমতা ব্যানার্জি তার 15 বছরের শাসনে মাদ্রাসার সংখ্যায় বিপুল বৃদ্ধি করেছেন ভোট ব্যাংকের জন্য। সেখানে পাবলিকের ট্যাক্সের টাকা ঢেলেছেন মাদ্রাসার জন্য, আর এর ফল হয়েছে দেশের সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত হয়েছে। কারণ মমতা ব্যানার্জি সেটাই শিখিয়েছেন, তিনি সেটাই চেয়েছিলেন। তিনি এই বারবার দুধেল গাইয়ের কথা বলতেন না, তো মাদ্রাসা শিক্ষা হচ্ছে দুধেল গাইদের সন্তুষ্ট রাখার আর একটা উপায়। এই মাদ্রাসা শিক্ষাকে বাদ দিয়ে সরকার সাধারণ বিজ্ঞানসম্মত শিক্ষার প্রচলন করতে চাইছেন। সরকারের বক্তব্য স্পষ্ট, সরকারের টাকা নিতে গেলে সরকারের নির্দিষ্ট নির্দেশিকা মানতে হবে। তোমার ধর্মীয় নির্দেশ মানলে হবে না, কারণ সরকারি টাকা দানছত্র নয়, শর্তাধীন ওয়েলফেয়ার লাইন নিয়েছে এই সরকার। সুবিধা নিতে গেলে সরকারের লাইনে চলতে হবে। এবার আসা যাক আমাদের আর একটি বিষয় নিয়ে আলোচনায়। পশ্চিমবঙ্গ কি প্রথম এই ধরনের শর্ত চাপালো? উত্তর হলো ঠিক তা নয়। ভারতের রাজনীতিতে গত কয়েক বছর ধরে একটা বড় বিতর্ক চলছে ফ্রিবিজ বা সস্তার খয়রাতি বনাম প্রকৃত জনকল্যাণ।
সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সবাই বারবার সতর্ক করেছে যে একের পর এক শর্তহীন ফ্রি স্কিম মানে খয়রাতি দিতে গিয়ে রাজ্যগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ছে, অথচ রাষ্ট্রের কোনো উপকার হচ্ছে না, রাষ্ট্রের ভবিষ্যৎ তার জন্য কোনো আলো আসছে না। এই জায়গা থেকেই জন্ম নেয় রাইটস উইথ ডিউটিজ, অর্থাৎ অধিকারের সাথে কর্তব্যের ধারণা। ভারতের অন্য রাজ্য কিভাবে এটা করছে দেখুন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সরকার ইতিমধ্যেই সরকারি স্কিম এবং চাকরির ক্ষেত্রে 2 চাইল্ড পলিসি বা 2 সন্তান নীতি কার্যকর করেছেন। সেখানে বাল্য বিবাহের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে সেটিকে সমাজ কল্যাণের পূর্ব শর্ত বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে ওই 2টোর বেশি বিয়ে করলে বাদ যাবে এই প্রকল্প থেকে, এরকম কোনো নিয়ম সেখানে নেই। সেখানে মাদ্রাসা নিয়েও এখনো পশ্চিমবঙ্গ সরকারের মতো এতটা কঠোর নিয়ম করা হয়নি। এবং ওই পোলিও টিকা ইত্যাদি ব্যাপারেও পশ্চিমবঙ্গের সরকার কিন্তু প্রথম। বিহারের কন্যা উত্থান যোজনা, বিহারে মেয়েদের আর্থিক সুবিধা দেওয়ার যে মূল স্কিম, তার প্রধান শর্ত হল মেয়ের বয়স 2 বছর হওয়ার মধ্যে তার সম্পূর্ণ টিকাকরণ শেষ করতে হবে, তাকে 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ আপনি রাষ্ট্রের টাকা পাবেন, কিন্তু তার বিনিময়ে আপনাকে আপনার কন্যা সন্তানকে সুস্থ ও শিক্ষিত রাখতে হবে। সেখানে কিন্তু 2টো বিয়ের বেশি বিয়ে করলে প্রকল্প আওতা থেকে বাদ, এই নিয়মটা নেই। উত্তরপ্রদেশে রেশন থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতার ক্ষেত্রে পরিবার পরিকল্পনার নিয়মকে সরাসরি যুক্ত করা হয়েছে। এটা কি শুধু ভারতে? তা নয়, বিশ্বের বহু উন্নত দেশেও, বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলোতে, যেমন ব্রাজিলের বিখ্যাত বোলসা ফ্যামিলিয়া স্কিম আছে, এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। সেখানেও কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার মডেল অত্যন্ত সফল হয়েছে। সেখানে শর্ত কি ছিল? বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে এবং নিয়মিত হেলথ চেক আপ করাতে হবে, তবেই অ্যাকাউন্টে সরকারের খয়রাতির টাকা ঢুকবে। পশ্চিমবঙ্গ 2026-এ দাঁড়িয়ে সেই গ্লোবাল মডেলেরই একটা দেশীয় বা আঞ্চলিক সংস্করণ প্রয়োগ করতে চাইছে, এবং যার অনেকগুলোই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন। তাহলে কেন বলছি শুভেন্দু টেক্কা দিচ্ছেন যোগী আদিত্যনাথকে? বুঝলেন এর কারণ? আরো একটা কারণ, যে দ্রুততার সঙ্গে শুভেন্দু একের পর এক এরকম সিদ্ধান্ত নিচ্ছেন এবং খয়রাতি সাহায্যের সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে জুড়ে দিচ্ছেন, সেটা অন্য কোথাও দেখা যায়নি। কিন্তু সরকারের এসব সিদ্ধান্ত কি নিষ্কণ্টক? অন্তত পশ্চিমবঙ্গে তাই কখনো হয়? পশ্চিমবঙ্গ যে আলাদা, কমিউনিস্টরা রয়েছেন এখানে, বিরোধীরা রাজনীতি করবে না, কমিউনিস্টরা চুপচাপ বসে বিজেপির কাজ দেখবে, এমন হয় তারা আদালতে চলে গেছেন। ইতিমধ্যেই এই ধরনের লিঙ্কিং বা শর্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়ে গেছে। 2026 সালের জুনের শেষ সপ্তাহে সিপিএম এর সংগঠন পশ্চিমবঙ্গের ক্ষেত মজুর সমিতির ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রেশন কার্ড নিষ্ক্রিয় করার সরকারি পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। অর্থাৎ এসআইআর থেকে ভারতীয় নয় বলে যাদের নাম বাদ গেছে তাদেরও রেশন কার্ড দিতে হবে, খাবার দিতে হবে। সুপ্রিম কোর্টের জাস্টিস বিডি নাগরত্ন এবং জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চ এই মুহূর্তে সরাসরি হস্তক্ষেপ না করে মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন তাদের বিচারের জন্য। এখানে মূল আইনি বিতর্কটা কোথায়? আইনজীবীদের একাংশের মতে সংবিধানের 14 নম্বর ধারা, যেখানে বলা আছে প্রতিটি নাগরিককে সমতার অধিকার দিতে হবে, এবং 21 নম্বর ধারা, যেখানে বলা আছে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার ও খাদ্যের অধিকার প্রতিটি মানুষের আছে, সেইটা নাকি লঙ্ঘিত হচ্ছে। রাষ্ট্র যখন কোনো নাগরিককে তার ব্যক্তিগত জীবন, যেমন বিয়ের সংখ্যা বা তার ধর্মীয় পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানের কারণে একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প থেকে বাদ দেয়, যেটা পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার দিচ্ছেন, তখন তা নাগরিকের
মৌলিক অধিকারের পরিপন্থী হয়, এটাই তাদের বক্তব্য। তবে সরকারের আইনজীবীদের যুক্তিও তৈরি। তারা বলছেন স্কিন পাওয়ার অধিকার কোনো সাংবিধানিক মৌলিক অধিকার নয়, এটি একটি সংবিধিবদ্ধ বা নীতিগত সুবিধা, পলিসি ডিসিশন বেনিফিট। সরকার কাকে টাকা দেবে আর কোন শর্তে দেবে তা সম্পূর্ণ সরকারের অর্থনৈতিক ও প্রশাসনিক এখতিয়ারভুক্ত। এখন দেখার যে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আগামী দিনে এই শর্তগুলোর ওপর কি রায় দেয়। বন্ধুরা, খয়রাতি রাজনীতি সাময়িকভাবে ভোট এনে দিতে পারে, কিন্তু তা কোনো সমাজকে দীর্ঘমেয়াদে সুস্থ বা স্বাবলম্বী করতে পারে না। পশ্চিমবঙ্গের এই নতুন প্রশাসনিক দর্শনের ভালো মন্দ দুটো দিকই আছে। ভালো দিকটি হলো এটি সমাজ থেকে কুসংস্কার দূর করতে, টিকাকরণ বাড়াতে, বাচ্চাদের মূলধারার শিক্ষায় ধরে রাখতে এক অভাবনীয় কাজ করবে। আর নেতিবাচক দিক সেটা কি? প্রশাসনের নিচের তলায় যদি অপপ্রয়োগ হয় এই নীতির, তবে অনেক প্রকৃত দরিদ্র মানুষ হয়তো সামান্য কাগজপত্রের ভুলে বা পারিবারিক জটিলতায় এই বড় আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হতে পারেন। দান ছত্রের পুরনো মডেল বনাম শর্তাধীন জনকল্যাণের এই নতুন মডেল, প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনটা বেশি গ্রহণযোগ্য মনে হয়? সরকার কি নাগরিকদের ব্যক্তিগত জীবনে এই শর্ত চাপিয়ে ঠিক করছে, নাকি খয়রাতির রাজনীতি বন্ধ করতে এই ধরনের কড়া পদক্ষেপের প্রয়োজন আছে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের গভীর রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণের জন্য ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ধন্যবাদ।